ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শুভ স্যার ফিলোজফি। আগের দিনের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম তোমাদের একাদশ শ্রেণীর যে নিউ সিলেবাস সেমিস্টার ওয়ানের সেই সিলেবাস সংক্রান্ত ফুল ভিডিও আমি আগের দিনে দেখেছি। যারা দেখোনি, এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে আসো। তোমাদের আমি আজকে সেই সিলেবাসের ইউনিট 1 এবং ইউনিট 2, যে ইউনিট 1-এ ছিল ইন্ট্রোডাকশান টু ইন্ডিয়ান ফিলোজফি এবং ইউনিট 2-এ ছিল ইন্ট্রোডাকশান টু ওয়েস্টার্ন ফিলোজফি। আমরা আজকে পড়ব ইন্ট্রোডাকশান টু ইন্ডিয়ান ফিলোজফির যে প্রথম টপিক, অর্থাৎ প্রথম অধ্যায়, দর্শন শব্দের অর্থ। আমরা প্রথমেই দেখব হোয়াট ইজ ফিলোজফি, অর্থাৎ দর্শন কী। দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, ভারতীয় দর্শন ও পাশ্চাত্য দর্শনের মধ্যে পার্থক্য, হিন্দু দর্শন রূপে ভারতীয় দর্শন, ভারতীয় দর্শনের লক্ষ্য, ভারতীয় দর্শন আলোচনা পদ্ধতি, ভারতীয় দর্শনের স্বরূপ বা বৈশিষ্ট্য, যে 6টি মূল বৈশিষ্ট্য আছে সেগুলো সম্পর্কে জানব। তোমরা প্রথমত আমার ভিডিও দেখার আগে মন দিয়ে বসবে ভালো করে। ভিডিও দেখতে দেখতে এখানে সেখানে মন যেন না থাকে, এবং কাছে যেন একটা খাতা এবং কলম থাকে, এবং খাতাদের প্রথম পেজে আগের দিনের যে সিলেবাসটা দিয়েছি সেই সিলেবাসটা থাকে। আমাদের আগে পড়াশোনার করতে হলে প্রথমে সিলেবাস জানতে হবে, তারপর নাম্বার প্যাটার্ন জানতে হবে, তারপরে সেই সিলেবাস ধরে পড়তে হবে। তার জন্য একটা ধ্যান ধারণা থাকতে হয়, এটা যেন তোমাদের মধ্যে থাকে। আশা করি তোমাদের মধ্যে রয়েছে। প্রচুর গরম, সেই গরমের মধ্যে ফ্যান ছাড়াও ভিডিও করতে হচ্ছে। চলো আজকে আমরা তাহলে জানি দর্শন কী। তোমরা নিশ্চয়ই শুনেছ আগের দিনে গ্যালিলিও, আর্যভট্ট, রামানুজন, প্লেটো, এরিস্টটল, যত দার্শনিক বা যত জ্ঞানী গুণী পণ্ডিতজন আছেন সবাইকে দর্শন পড়তে হতো। আজকের দিনেও সবাইকে দর্শন পড়তে হয়, কিন্তু অনেকে জানে না। তোমরা নিশ্চয়ই শুনেছ এমফিল, পিএইচডি। এমফিলের ফুল ফর্ম মাস্টার অফ ফিলোজফি, পিএইচডি ফুল ফর্ম ফিলোজফি অফ ডক্টরস। তো সেগুলো তোমরা শুনেছ। সেগুলো উচ্চশিক্ষা যারা শিক্ষিত হয়ে পড়াশোনা করে এমফিল, পিএইচডি সেগুলো করতে হয়, ডিগ্রি এগুলো একটা একটা। তো দর্শন সাবজেক্টটির অনেক গুরুত্ব রয়েছে। তোমরা অবশ্যই মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে উঠেছো এবং দর্শন সাবজেক্টটা নিয়েছো বলে এই ভিডিওতে ক্লিক করেছো। তোমাদের দর্শন ভালো লাগে, অবশ্যই আরও আমি ভালো লাগিয়ে তুলব, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। চলো আমার পুরো ক্লাস তুমি ফলো করো, দেখবে তুমি ভালো নাম্বার পাবেই পাবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। প্রত্যেকটা টপিক সুন্দর করে আমি বুঝিয়ে তুলব। চলো আমরা আজ দেখি দর্শন কি, হোয়াট ইজ ফিলোজফি। মানুষ বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, যে জগতে বাস করে মানুষ, সেই জগৎকে নিয়ে তার অদম্য কৌতূহল। এই জগতের স্রষ্টাকে, এই জগৎ কি, অর্থাৎ অজানাকে জানা এবং অচেনাকে চেনার যে একটা অদম্য কৌতূহল, সেটা মানুষের রয়েছে, তা থেকেই দর্শনের সৃষ্টি। আমরা দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ জানতে গিয়ে আমরা জানব আরও ভালো করে দর্শন কি। দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হয়েছে সংস্কৃত দৃশ ধাতু থেকে অনট প্রত্যয় যুক্ত হয়ে দর্শন শব্দটির উৎপত্তি হয়েছে। সংস্কৃত দৃশ ধাতুর উত্তর অনট প্রত্যয় যুক্ত হয়ে দর্শন শব্দটির উৎপত্তি হয়েছে। দর্শন শব্দটির উৎপত্তি হয়েছে দৃশ ধাতু, অর্থাৎ যার অর্থ হলো দেখা, অর্থাৎ দেখার মধ্যে বিভিন্ন রকম পার্থক্য রয়েছে। দেখা মানে চাক্ষুষ প্রত্যক্ষ। আমরা অনেকেই অনেক রকম দেখি, যেমন স্যার আইজ্যাক নিউটন দেখেছিলেন যে গাছ থেকে আপেল পড়ার পর তিনি আপেলটা না খেয়ে দিয়ে তিনি চিন্তা করেছিলেন এবং ভেবেছিলেন যে আপেলটা উপরের দিকে না গিয়ে নিচের দিকে কী করে এলো। গাছ থেকে আপেল পড়া তো আগে অনেকেই দেখেছে, কিন্তু সেই দেখার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তারপরেই তিনি আবিষ্কার করেন বিভিন্ন তথ্য। এই দেখা হলো সেই দেখা কিসে হয়? চক্ষুর সাহায্যে। তোমরা মাধ্যমিকে পড়েছো জ্ঞান চক্ষু, সেই যে জ্ঞানের দ্বারা দেখা, জ্ঞান চক্ষু। চোখ তো সবার রয়েছে, কিন্তু সবাই কি সমানভাবে দেখে? সেই দেখার মধ্যে যে পার্থক্য, দর্শন তার থেকেই উৎপত্তি হয়েছে দর্শনের। দর্শন তাহলে শব্দটির অর্থ দাঁড়ালো শুধু চর্মচক্ষু দিয়ে দেখা নয়, অর্থাৎ চাক্ষুষ প্রত্যক্ষ, যা থেকে আমরা জ্ঞান লাভ করতে পারি।
এরপরেই চলো আমাদের তাহলে প্রথম হয়ে গেল, দ্বিতীয় হয়ে গেল ভারতীয় দর্শন ও পাশ্চাত্য দর্শনের পার্থক্য। তোমরা এটা নোট করে রাখবে, পরীক্ষায় পড়তে পারে কোন ধাতুর উত্তর, দৃঢ় ধাতু পড়তে পারে কোন প্রত্যয় সব যোগ হয়ে দর্শন শব্দটি উৎপত্তি হয়েছে, অনট প্রত্যয়। দৃঢ় ধাতুর উত্তর অনট প্রত্যয় করে দর্শন শব্দটি এসছে। সংস্কৃত দৃঢ় ধাতু দিতে পারে কোন ধাতু, সংস্কৃত, বাংলা, অন্য কিছু অপশান দিতেই পারে। তাহলে মনে রাখবে সংস্কৃত দৃঢ় ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যুক্ত হয়ে দর্শন শব্দটি এসছে, যার অর্থ হলো দেখা, শুধু দেখা নয়, চর্মচক্ষু দিয়ে দেখা নয়, চাক্ষুষ প্রত্যক্ষ। তাহলে এরপরে আমাদের এলো ভারতীয় দর্শন ও পাশ্চাত্য দর্শনের পার্থক্য। পাশ্চাত্য দর্শনে দর্শন কথাটির অর্থ হলো ফিলোজফি, ফিলোজফি টার্মটা ইউজ করা হয়। ফিলোসফি কথার অর্থ হলো ফিলোসফি শব্দটি এসছে আবার দুটি গ্রিক শব্দ ফিলস এবং সোফিয়া থেকে। ফিলস কথার অর্থ হলো অনুরাগ, ভালোবাসা বা ইন্টারেস্ট। সোফিয়া কথার অর্থ হলো জ্ঞান, অর্থাৎ ফিলোসফি কথাটির অর্থ দাঁড়ালো জ্ঞানের প্রতি অনুরাগ। আর আমাদের সেই ফিলোসফি কথাটির সমার্থক হিসেবে অনেকে ব্যবহার করে দর্শন, কিন্তু ফিলোসফি এবং দর্শন শব্দ দুটি সমার্থক নয়, তাদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। যেমন ফিলোসফি কথাটির অর্থ দাঁড়ালো জ্ঞানের প্রতি অনুরাগ, সেরকম দর্শন শব্দটি দৃঢ় ধাতুর উত্তর অনট প্রত্যয় যোগ হয়ে তার অর্থ দাঁড়াচ্ছে দর্শন, অর্থাৎ দেখা। তো এই দুটির মধ্যে পার্থক্য রয়েছে। আরও কয়েকটি পার্থক্য আমি তোমাদের সামনে তুলে ধরছি। যেমন পাশ্চাত্য দার্শনিকরা শুধু যথার্থ জ্ঞানকেই স্বীকার করেন, অর্থাৎ যেটা প্রমা বলে আমরা জানি। আর ভারতীয় দার্শনিকরা প্রমা এবং অপ্রমা, প্রমা মানে যথার্থ জ্ঞান, অপ্রমা মানে অযথার্থ জ্ঞান, দুটোই স্বীকার করেন। আমরা সেগুলো ডিটেলসে পরের ভিডিওতে জানবো। তারপরে তাহলে আরও কয়েকটা পার্থক্য, যেমন আরও একটা পার্থক্য, ভারতীয় দার্শনিকরা প্রত্যক্ষকেই খালি মানেন, কিন্তু পাশ্চাত্য দার্শনিকরা প্রত্যক্ষ মানে ডাইরেক্ট আর পরোক্ষ মানে ইনডাইরেক্ট দুটোকেই স্বীকার করেন। তারপরে পয়েন্ট আছে হিন্দু দর্শন রূপে ভারতীয় দর্শন। হিন্দু দর্শন রূপে ভারতীয় দর্শন অনেকেই স্বীকার করেন ভারতীয় দর্শনকে হিন্দু দর্শন রূপে, কিন্তু আমাদের ভারতে বিভিন্ন সম্প্রদায় বসবাস, শুধু হিন্দু দর্শন রূপে ভারতীয় দর্শন স্বীকার করলে হবে না। যেমন মাধবাচার্যের সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে বলেছেন তিনি যে অহিন্দু, হিন্দু, আস্তিক, নাস্তিক, সমাজতান্ত্রিক, বৈভাষিক, শূন্যবাদী, মাধ্যমিকবাদ সব সম্প্রদায় এই ভারতীয় দর্শন সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত। তাই ভারতীয় দর্শনকে শুধু হিন্দু দর্শন রূপে বলা যথোপযুক্ত নয়। তারপরে ভারতীয় দর্শনের লক্ষ্য। ভারতীয় দর্শনের মূল লক্ষ্য হলো মোক্ষ লাভ। তাই ভারতীয় দর্শনের মনে রেখো, এটা পয়েন্ট করে রাখো, ভারতীয় দর্শনের অপর নাম হচ্ছে মোক্ষ শাস্ত্র। চলো তারপরে দেখি আমরা ভারতীয় দর্শনের আলোচনা পদ্ধতি। ভারতীয় দর্শনের আলোচনা পদ্ধতি তিনটি স্তর রয়েছে: পূর্বপক্ষ, খণ্ডনপক্ষ, উত্তরপক্ষ বা সিদ্ধান্ত। পূর্বপক্ষ সমত প্রতিষ্ঠার আগে প্রতিপক্ষের যে মত তা জানা, তারপরেই রয়েছে খণ্ডনপক্ষ, প্রতিপক্ষের যে দোষ ত্রুটি নির্দেশ করা, তারপরেই রয়েছে সমত প্রতিষ্ঠা, অর্থাৎ উত্তরপক্ষে সমত প্রতিষ্ঠা করা, যাকেও আমরা বলি সিদ্ধান্ত। তারপরেই দেখো ভারতীয় দর্শনের স্বরূপ বা বৈশিষ্ট্য। ভারতীয় দর্শনের মূল 6টি বৈশিষ্ট্য এখানে আমি উল্লেখ করেছি। প্রথমেই আছে ভারতীয় দর্শনের উদ্দেশ্য হলো সত্য দর্শন বা তত্ত্ব দর্শন, সত্যকে উপলব্ধি করা বা তত্ত্বকে উপলব্ধি করা। এখন প্রশ্ন হতেই পারে তোমাদের, সত্য কী বা তত্ত্ব কী? এই জগৎ বা জীবন সম্পর্কে যথার্থ জ্ঞান লাভ করা, সেটাই হলো সত্য দর্শন, সত্যকে দেখা বা তত্ত্বকে জানা বা তত্ত্বকে উপলব্ধি করা। এটা আমরা ডিটেলসে জানবো পরের অধ্যায়গুলোতে। তারপরে রয়েছে ভারতীয় দর্শন হলো চর্চা ও চর্যার সমন্বয়। ভারতীয় দর্শন চর্চা শব্দের অর্থ হলো জানা এবং চর্যা শব্দের অর্থ হলো করা, অর্থাৎ সেই চর্চা ও চর্যার সমন্বয়। তারপরের বৈশিষ্ট্য রয়েছে আমাদের ভারতীয় দর্শনের আধার হলো বেদ। আমাদের পরবর্তী চ্যাপ্টার যে রয়েছে ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির বিভাগ, তার মূল ভিত্তি হলো এই বেদ। এই বেদের ওপর ভিত্তি করে ভারতীয় দর্শনকে ভাগ করা হয়েছে আস্তিক এবং নাস্তিক। যারা বেদে স্বীকার করেন তারা আস্তিক, যারা বেদে স্বীকার করেন না তারা নাস্তিক। সেখানে টোটাল 9টি সম্প্রদায় আছে, 6টি আস্তিক এবং 3টি নাস্তিক। সেই ভারতীয় দর্শনের যে 9টি সম্প্রদায়, তার মধ্যে 6টি আস্তিক, 3টি নাস্তিক। এই 3টি নাস্তিকের মধ্যে আবার 4 ভাগ রয়েছে। যে পরের বৈশিষ্ট্য, ভারতীয় দর্শন আধ্যাত্মবাদী। সেই আধ্যাত্মবাদী মানে আত্মা, ঈশ্বর, এগুলোই তারা বিশ্বাসী বা স্বীকার করেন অনেকেই। সেই দর্শন সম্প্রদায়ের মধ্যে 4 ভাগ কিন্তু পুরো অন্য। সেই 8টা সম্প্রদায়, অর্থাৎ 9টার মধ্যে -1 হলে
8টা থাকছে, সেই 8টা সম্প্রদায় এই অধ্যাত্মবাদীতে বিশ্বাসী, কিন্তু 4 ভাগ নয়। সেগুলো ডিটেলসে আমরা পরের ভিডিওগুলোতে জানবো। তারপরে রয়েছে বৈশিষ্ট্য ভারতীয় দর্শন কর্মবাদ ও জন্মান্তরবাদে বিশ্বাসী। এখন তোমাদের প্রশ্ন হলো, স্যার কর্মবাদ কী? মানুষকে কৃতকর্মের ফল তাকে ভোগ করতে হয়, এটাই হলো কর্মবাদের নিয়ম। আর জন্মান্তরবাদ হলো তার কৃতকর্মের ফল যদি সে এই জন্মে না ভোগ করতে পারে তাহলে সে পরের জন্মে ভোগ করবে। এটা হলো জন্মান্তরবাদ, মানে তার জন্ম পরের জন্মে সে জন্মগ্রহণ করবে। অর্থাৎ যেটা আমরা আগেই পড়লাম, মুক্তি বা মোক্ষ, তার মোক্ষ বা মুক্তি লাভ সম্ভব নয়, এই জন্ম মৃত্যু চক্রে সে আবার বন্ধনে আবদ্ধ হবে। তারপরে রয়েছে আমাদের ভারতীয় দর্শনের মোক্ষ লাভ, প্রধান লক্ষ্য মোক্ষ লাভ বা মুক্তি লাভ। আমরা আমাদের যে বেদ উপনিষদ প্রভৃতিতে পড়েছি, যেমন বৃহদারণ্যক উপনিষদে বলা হয়, অশ্বতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতঙ্গময়। অর্থাৎ অসৎ থেকে সত্যের পথে নিয়ে চলো, তমস মানে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসো, এবং মৃত্যুর দ্বারা আমাকে অমৃত লোক যেন প্রাপ্তি হয়, সেই হলো মোক্ষ প্রাপ্তি, মোক্ষ লাভ আমাদের ভারতীয় দর্শনের মূল লক্ষ্য। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি কারো এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দিও, এবং যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।